একদলীয় শাসনকে সরিয়ে দিলেন জেনারেল জিয়াউর রহমান, এবং উনি আনলেন কিন্তু বিভিন্ন দলের প্রাক্তন মুসলিম লীগ এবং আগের ন্যাপ করা বামপন্থী, কেউ স্বাধীনতা বিরোধী ছিল, কেউ স্বাধীনতার সপক্ষ ছিল, বঙ্গবন্ধু হিসেবে খ্যাত। উনি হয়ে গেলেন একনায়ক। উনি হত্যা, গুম ইত্যাদি করে দেশটার অবস্থা এমন করলেন যে মানুষ ওনার মৃত্যুর পরে একটা লোক পাওয়া যায়নি যে তার জন্য দোয়া করবে অথবা প্রকাশ্যে কথা বলবে। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর আগে, আমাদের চোখের সামনেই। আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আম, বিষয়টা হচ্ছে যে আমরাই দেখলাম, আমরাও সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক স্লোগান দিয়েছি, অনেক কিছু হয়েছে। আহ, বাংলাদেশের ইতিহাসটা কিরকম? ইতিহাসটা হচ্ছে, খুব সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে যিনি বাংলাদেশের স্থপতি এবং সম্মানিত, সবার দেশপ্রিয়, বঙ্গবন্ধু হিসেবে খ্যাত, উনি হয়ে গেলেন একনায়ক। উনি হত্যা, গুম ইত্যাদি করে দেশটার অবস্থা এমন করলেন যে মানুষ ওনার মৃত্যুর পরে একটা লোক পাওয়া যায়নি যে তার জন্য দোয়া করবে অথবা প্রকাশ্যে কথা বলবে। তার মানে মানে মানুষ মিষ্টি খাইয়েছে। মানুষ বলল যে মানে ফেরাউনের পতন হয়েছে। ওনার ওনার দলের নেতারাই বলেছেন। তো তারপর তারপর কি হলো? একদলীয় শাসন দেওয়াতে মানুষ অত্যন্ত তিতবিরক্ত হয়ে গিয়েছিল। তো সেই একদলীয় শাসনটাকে সরিয়ে দেওয়ার জন্য ওই সময় কিন্তু সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করলো, এবং এই একদলীয় শাসনকে সরিয়ে দিলেন জেনারেল জিয়াউর রহমান, এবং উনি আনলেন কিন্তু বিভিন্ন দলের প্রাক্তন মুসলিম লীগ এবং আগের ন্যাপ করা বামপন্থী, এদেরকে সবাইকে নিয়ে, কেউ স্বাধীনতা বিরোধী ছিল, কেউ স্বাধীনতার সপক্ষ ছিল, কেউ দেশের ভিতর থেকে যুদ্ধ করেছে, ভারতে যায়নি বা যেতে পারেনি, সবাইকে নিয়ে ওনার কথা ছিল যে বাংলাদেশি একটা রাষ্ট্র তৈরি করা, বাংলাদেশি রাষ্ট্র। বাংলাদেশিরা হচ্ছে 90%-এর বেশি মুসলমান, সুতরাং মুসলমান, বাঙালি মুসলমানের কৃষ্টি নিয়ে এবং ইসলামী বিশ্বাস, মূল্যবোধের বিশ্বাস নিয়ে একটা রাষ্ট্র পরিচিত হবে, দাঁড়িয়ে যাবে। তো সেটা যখন করতে গেল, এই জিনিসটা অবশ্যই ভারত পছন্দ করেনি। তো ভারত তারপরে ষড়যন্ত্র করলো এবং তারা তাদের পছন্দ মতো সরকার এই দেশে আনলো। এরশাদের সরকার আনলো এবং খালেদা জিয়ার, সরি, শেখ হাসিনার সরকার আনলো। তাদের মাধ্যমে তারা নিজেদের যত রকম সুযোগ সুবিধা নেওয়া এবং নিজেদের যত কিছু কাজ করা, সেগুলো করেছে। এই করতে গিয়ে বাংলাদেশে বারবার, ওই যে বললাম, সেনাবাহিনী সামনে চলে আসছে, ফোর ফ্রন্টে চলে আসছে। তো বাংলাদেশে যখন যখন নিয়ম শৃঙ্খলার জন্য, ইলেকশন সঠিকভাবে করার জন্য, তারপর বন্যা মোকাবেলা করার জন্য, এই ধরনের মানে জনসম্পৃক্ত কাজে সেনাবাহিনী আসে এবং নিজেদের দক্ষতার সাথে সেগুলো সামাল দেয়, একইভাবে রাজনৈতিক সংকটের সময়ও সেনাবাহিনী এসছে। সেনাবাহিনী এসে কোনো সময় ভালো কাজ করেছে, আবার যেমন জেনারেল এরশাদ নিজে আবার রাজনৈতিক দল করে তিনি ক্ষমতায় থেকে যেতে চাইলেন। তখন আবার গণতন্ত্রের পক্ষের যারা, তারা আবার এটাকে যখন যখন নির্বাচনের দিকে নিয়ে গেলেন এবং চাইলেন যে এই স্বৈরশাসক চলে যাক, তখন আবার আন্দোলন হয়েছে। তো আন্দোলন যখন হয় তখন খুব স্বাভাবিক জেনারেল এরশাদকেই সেনাবাহিনী এবং সেনাবাহিনীকে জেনারেল এরশাদ মনে করা হয়। আসলে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো, সেনাবাহিনী এই দেশের রক্ষার জন্য একটা আলাদা অর্গান, এবং এটা বাংলাদেশ সরকারকে দেশ রক্ষার কাজে, এমনকি কোনো কোনো সময় ইন এইড অফ সিভিল পাওয়ার কাজ করার জন্য সহযোগিতা করবে। সেনাবাহিনী কোনো রাজনৈতিক দল নয়, সেনাবাহিনীর কোনো পক্ষ নেই, কিন্তু সেনাবাহিনীতে যারা প্রধান, যারা ক্ষমতাশালী, তারা অনেক সময় নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য তাদের চেয়ারকে এবং ক্ষমতাকে ব্যবহার করেছেন। এবং আভ্যন্তরীণভাবে এগুলো আমরা জানি যে সেনাবাহিনীর অধিকাংশ সদস্য এসব পছন্দ করে না। যার জন্য সেনাবাহিনী এই দেশে ওই যেমন অন্যান্য দেশের মতো, পাকিস্তান বা অন্যান্য দেশের মতো এরকম হয়ে ওঠেনি যে যে সেনাবাহিনীর একটা রাষ্ট্র আছে, এই কথা কেউ বাংলাদেশে বলতে পারে না। এটা ব্যাপারটা হলো এই যে রাজনীতিবিদরা রাজনৈতিক স্বার্থের জন্য, অপরাজনীতিকে সাকসেসফুল করার জন্য, ওরা যেভাবেই হোক না কেন সবকিছুকে নিজেদের মতো করে ব্যবহার করে। সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের ফ্রন্টিয়ার রক্ষা করা, এবং অনেক সময় ইন এইড অফ সিভিল পাওয়ার রাষ্ট্রকে সহযোগিতা করা। কিন্তু রাষ্ট্র যখন দমন পীড়নের হাতিয়ার হিসেবে সেনাবাহিনীকে ব্যবহার করে, তখন হয়ে যায় খুব ক্রিটিক্যাল অবস্থা। অথচ দমন পীড়নের জন্য যেমন পুলিশ বাহিনী, যেমন পুলিশ যেটা ইন্টারনাল সিকিউরিটির জন্য
যে কাজগুলো করবে সেগুলোর জায়গায় বিজিবিকে নামিয়ে দেওয়া হলো। তারা আসলে সীমান্তের কাজ করার কথা, সেনাবাহিনীকে নামিয়ে দেওয়া হলো। এগুলো যখন রাষ্ট্রপ্রধান এইভাবে একটা বাহিনীকে হুকুম দেয়, তখন ওই বাহিনীর আর কোনো উপায় থাকে না। নাও এই বাহিনী অনেক সময় বলতে পারে, যেমন কিছুদিন আগে আহ, 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 আমেরিকার সেনাবাহিনী প্রধান সে ট্রাম্পকে সরাসরি বলে দিয়েছে যে এই কাজ আমার না। তো এই ধরনের মেরুদণ্ডওয়ালা যে অনেক সেনাবাহিনী প্রধান যদি না করে দেয় সরকারের জন্য, এটা খুব কি বলবো, একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে যায়। যেমন জেনারেল এরশাদের সময়, এরশাদের পতনের যে আন্দোলন হচ্ছিল সেই সময় জেনারেল এরশাদ চেয়েছিলেন, তখন সেনাবাহিনী প্রধান ছিলেন জেনারেল নুরুদ্দিন। তো জেনারেল নুরুদ্দিনকে উনি চেয়েছিলেন যে উনি কিছু করুন, উনি করেননি, উনি করতে রাজি হননি। এবং জেনারেল এরশাদের কথায় সুর মিলিয়ে বা এরশাদের কথা মেনে নিয়ে, অন্ধভাবে মেনে নিয়ে কিছু না করাতে অ্যাকচুয়ালি তখনকার স্বৈরাচার ইয়ের এরশাদের পতন হয়েছিল, তা নাহলে পতন হতো না। তো এই জন্য সেনাবাহিনীকে অনেক সময় একটা বেকায়দা অবস্থায় পড়ে। এখন কি করে রাজনৈতিক দলগুলো, যেমন শেখ হাসিনা করেছে, যে তারা নিজেদের পছন্দ মতো সেনাবাহিনী প্রধান বানায়। আচ্ছা, একেবারে গৃহপালিত সেনাবাহিনী প্রধান, যে তার কথায় উঠবে বসবে। আচ্ছা, তারপরে উপরও মানে হায়ার লেভেলে যে সেনাবাহিনীর যে অফিসাররা আছে, তাদেরকে, ভালো অফিসারদেরকে, প্রফেশনাল অফিসারদেরকে এবং যারা মেরুদণ্ড সোজা করে কাজ করতে পারবে ওই ধরনের অফিসারদেরকে প্রমোশন না দিয়ে তখন ওই দুর্নীতিবাজ, তারপর অযোগ্য, তারপর যারা একেবারে কথা শুনে চাকর চাকর বাকরের মতো কাজ করবে, এই ধরনের লোকদেরকে প্রমোশন দেয়। এটা আমরা দেখেছি, এই শেখ হাসিনার আমলে এটা দিয়েছিল। অনেকগুলো লেফটেন্যান্ট জেনারেল, অনেকগুলো মেজর জেনারেল এমনকি পা ধরে সালাম করছে শেখ হাসিনাকে, যেটা আর্মি ইউনিফর্মের সাথে যায় না। সো এটা দিয়ে সেনাবাহিনীকে বিচার করা যাবে না। এটা যদি চট করে সরিয়ে দেওয়া হয় এই হাই লেভেলের অফিসারদেরকে এবং সেনাপ্রধানকে, বা তখন দেখা যাবে যে সেনাবাহিনী হ্যাজ গট নাথিং টু ডু দিস সর্ট অফ ডিসঅর্ডার্স। তো ডিসঅর্ডার গুলো তৈরি করে আসলে আমাদের রাজনীতিবিদরা, তারপর ওরা আবার সেনাবাহিনীকে বিতর্কিত করে। এটাই হলো আমাদের আমাদের আসলে দুর্ভাগ্য আর কি।